চলে এলাম আরও একটি কাহিনী নিয়ে আপনাদের কাছে, যেই কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন মেহেদী হাসান, এবং তিনি উত্তরবঙ্গের একটি কাহিনী শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন তিনি অদ্ভুতুলের বেশ বড় একজন ভক্ত। তিনি অদ্ভুতুলেতে কাহিনী শেয়ার করতে চাইতেন, সবসময় করা হয়ে ওঠেনি, আজকে পাঠিয়ে দিলেন এবং তিনি বলেছেন যে কাহিনীটি যেন আমি আমার মতো করে শেয়ার করি। আমি চলে যাচ্ছি মেহেদী হাসানের কাহিনীতে, আমি আমার মতো করেই শেয়ার করছি। তো কাহিনীটি যাকে নিয়ে লিখেছেন তার সঙ্গত কারণেই তার মানে যেই নামটা তিনি আসল নামটা ব্যবহার করতে চাইছেন না, তিনি তার একটি ছদ্মনাম দিয়েছেন, ধরুন মিলন মিয়া। তো মিলন মিয়াকে নিয়ে এই কাহিনীটি, মিলন মিয়ার জীবনের কাহিনী এটি। তো মিলন মিয়া ভ্যান চালাতেন, 3 চাকার ভ্যান, এবং তিনি বেশ কষ্টে সৃষ্টে তার সংসার চালাতেন। তার খুব বেশি যে উপার্জন ছিল তা না, তার পরিবারে তার স্ত্রী এবং মা নিয়ে তিনি বসবাস করতেন এবং তারা একটা জায়গায় থাকতেন, উত্তরবঙ্গের কোনো একটা জায়গায়, এবং জায়গাটা একটা ছোট একটা শহর তুলি আর কি, সেই জায়গায় তিনি বসবাস করতেন। তো মোটামুটি তার দিনকাল যাচ্ছিল কষ্টে সৃষ্টে, এবং তিনি অল্প কিছু উপার্জন করতেন, এটা দিয়ে চলতেন। আর যদি সুযোগ পেতেন ওভার টাইম কোথাও কাজ করা, সেটাও তিনি করতেন। তো ঘটনার দিন বিকেলবেলা তার কাছে একটা অফার আসে যে তাদের পাশের এলাকা থেকে লাকড়ি নিয়ে যেতে হবে, তাদের কাছে কাইন্ড অফ শহরি এলাকায়, এবং সেখানে প্রায় বেশ খানিকটা লাকড়ি, মানে বেশ অনেক ওজন আলা লাকড়ি নিয়ে যেতে হবে, তার জন্য তাকে ভালোই পেমেন্ট করা হবে। তো দূরত্বটা বেশ বেশি, দূরত্বটা প্রায় 24 কিলোমিটারের মতো রাস্তা তাকে যেতে হবে এই ভ্যান চালিয়ে। তো মিলন মিয়া প্রথম দিকে রাজি না হলো, কারণ দিনের বেলা তিনি কাজ করছেন, দুপুর পর্যন্ত কাজ করছেন, তার আসলে ইচ্ছা করতেছিল না। পরে চিন্তা করলেন বেশ ভালোই টাকা পয়সা দেবে, তো তিনি চিন্তা করে রাজি হয়ে গেলেন যে আচ্ছা ঠিক আছে যাব। তো তিনি কথা মতো লাকড়ি কালেক্ট করলেন বিকালের দিকে, সেই বিকাল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এরকম সময়। তিনি লাকড়ি কালেক্ট করে তিনি সেই জিনিসপত্র উঠায় তার এবং আরও কিছু যে টুকিটাকি জিনিস ছিল ওগুলো উঠায় তিনি রওনা দিলেন। তো যাচ্ছেন রাস্তা দিয়ে, যেই পাশ থেকে তিনি যান সেটা হচ্ছে হাইওয়ের পাশের একটা রাস্তা ধরে তাকে যেতে হয়, এবং এর মাঝে 2টা ব্রিজ পড়ে, এই ব্রিজ পার হয়ে যেতে হয় তাকে। তো ওগুলো পার হলেন এবং অলরেডি যাওয়ার পথে তার রাত হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গড়ায় গেছে, এবং তার একটা মানে একটা ছিল তার সাথে, তাদের একটা কন্ট্রাক্ট ছিল যে অবশ্যই এই জিনিসগুলো রাত 9টার আগে সেখানে পৌঁছাইতে হবে, কারণ ওখানে রাতে অনুষ্ঠান, যেখানে রান্নাবাড়ি হবে। তো মিলন মিয়া খুব গায়ের জোরে ভ্যান চালিয়ে, তখন হালকা শীত পড়তেছে এরকম একটা অবস্থা, অনেক গায়ের জোরে তিনি ভ্যান চালিয়ে চলা শুরু করলেন। তো যেতে যেতে তিনি যাচ্ছেন, রাত হয়ে গেছে, আপনারা বোঝেনি গ্রামের দিকে, মানে মূল যে হাইওয়ে সেটা দিয়ে হয়তো গাড়ি ঘোড়া বেশ চলে, বাট যেই হাইওয়েতে ইন্টার কানেক্টিভিটি কম, মানে শহরের দিকে কম যায়, সেসব জায়গায় কিন্তু গাড়ি ঘোড়া বেশ চলে না, হাইওয়েটা বেশ ফাঁকা থাকে। এখানেও তাই। যাচ্ছেন, ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, ব্রিজ পার হয়ে গেছেন, পাশে প্রায় অনেক গাছগাছালি, মানে বনের মতো জায়গা, এরকম জায়গাতে আকাশে চাঁদ উঠছে। তো মিলন মিয়া বেশ পরিশ্রম করতে করতে এক সময় তিনি পৌঁছায় গেলেন, সেই 9টার আগেই তিনি পৌঁছালেন সেখানে লাকড়ি নিয়ে, এবং সেগুলো সব ড্রপ করে তিনি বেশ কিছুক্ষণ রেস্ট নিলেন। তো তাকে তার সাথে কিছু মানুষ পরিচিত ছিল, 2-1 জন, তারা বললো যে তারা কাজ করতেছে ওইখানে, ডেকোরেটরে কাজ করতেছে। তো তারা বললো মানে যে রান্নাবাড়ি করবে, সেই গোছাবে, তারা বললো যে আজকে থেকে যাও, যাওয়ার দরকার নাই, কি আর ব্যাক যাবা বাড়িতে, রাত হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া করে এখানেই থেকে যাও। তো মিলন মিয়া বললেন যে না, বাড়ি যেতে হবে, কালকে কাজ আছে, আর বাসায় মা চিন্তা করবে। তো এগুলো বলতে বলতে তিনি বের হয়ে গেলেন। তো যখন তিনি বের হয়েছেন তখন কিন্তু বেশ রাত, এবং বুঝতেছেন যে মানে সেই গ্রাম এলাকায় বা মফস্বল এলাকায় রাত মানে বেশ রাত, এবং হাইওয়ের উপর যখন চলতেছেন কিছু নাই, কোনো হাইওয়ের বাস টাস কিছুই আসতেছে না, এবং তিনি একমাত্র ভ্যান নিয়ে চলতেছেন, খা করতেছে হাইওয়ে। তো চাঁদের আলো, মানে তার ভ্যান চালানো হচ্ছে, পরিশ্রম হচ্ছে, তো সেই পরিশ্রমে শরীর গরম হয়ে উঠতেছে, এর মাঝে ঠান্ডা হালকা বাতাসে সেটা তার আবার পোষায় যাচ্ছে। তো তাকে খাওয়া দাওয়া করে আসতে বলছিল, তো তিনি আরও গভীর রাত হবে ভেবে আর খাওয়া দাওয়া করেন নাই, ওইভাবে রওনা দিয়েছেন। তো ক্ষুধা নিয়ে আসতেছেন। তো যখন তিনি প্রথম ব্রিজটার কাছে আসলেন, তখন তিনি ব্রিজটা একটু উঁচুতে আর কি, মানে মূল রাস্তা থেকে একটু আস্তে আস্তে এলিভেট হয়েছে। তো এলিভেশনটা একটু নিচ থেকে আস্তে আস্তে এভাবে হয়ে তারপর উপরে ব্রিজ সমতল। তো তিনি যখন নাকি উঠতেছেন উপর দিকে, তো উঠতেছে দাঁড়ায় প্যাডেল মারতেছেন কষ্ট করে, তো প্রায় কাছাকাছি উঠে আসছেন, মানে একদম ফ্ল্যাট জায়গাটায়, মানে সেই ইসের, তখন দেখতেছেন ওইখানে ব্রিজের মাঝখানে একটা মনে হচ্ছে মানুষ দাঁড়ায় আছে। তো ভালো মতন খেয়াল করলেন, তিনি তাকায় দেখতেছেন যে একটা মহিলা দাঁড়ানো, এবং চাঁদের আলোটা, মেঘ সরে গেল চাঁদের ভেতর থেকে, এবং মানে চাঁদকে ঢেকে রাখছিল মেঘ আর কি, মেঘটা সরে যাওয়াতে চাঁদের আলো স্পষ্ট পড়লো। তো তিনি দেখলেন ঝকমক করে উঠলো চেহারাটা, এটা একটা মেয়ে মানুষ, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে বেশ রূপবতী একটা নারী, এবং লাল রঙের শাড়ি পরা, এবং দাঁড়ায় আছে, এবং তার হাতে একটা এরকম পোটলার মতো, এবং বেশ চুড়ি এবং স্বর্ণের বালা ইত্যাদি পরা। তো
সে তাকালো মিলন মিয়ার সেই ভ্যানের দিকে। তো মিলন মিয়া একটু মানে অবাক হয়ে গেলেন যে এত রূপবতী একটা নারী রাস্তার মাঝখানে হাতে এটা কি একটা পোটলা নিয়ে দাঁড়ায় আছে। তো তিনি মানে খুব ইতস্তত করতে করতে কাছে গেলেন, তাকে হাত দিয়ে দেখালেন সেই মেয়েটা থামতে। তো মিলন মিয়া দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, জি কি ব্যাপার? তো মহিলা সেই মেয়েটা শুদ্ধ ভাষায় তারা বললেন যে আমি সামনে যাব, সামনের ব্রিজে যাব, নিয়ে চলো বলে। আর কোনো কথা বললেন না, সে উঠে বসলেন মিলন মিয়ার প্যানে। তো মিলন মিয়া বললো যে কি মানে কি ব্যাপার, আপনি উঠে বসলেন প্যানে? বলে আপনাকে আমি দিব না, পোষায় দিব না, আপনি চলেন। তো মিলন মিয়া থতমত খেয়ে সে আস্তে করে আবার ভ্যানে কথা বাড়াইলো না সে, এবং তার গায়ে কাটা দিয়ে উঠতেছিল, কারণ গায়ে ঘাম, এর মাঝে ঠান্ডা বাতাস লাগতেছে, দাঁড়াইতে পারতেছিলেন, দুর্বল হয়ে গেছে শরীর। তো মিলন মিয়া ভ্যান প্যাডেল মারা শুরু, দেখলেন যে বেশ ওজন, মানে তার মনে হচ্ছে যে একটা প্যাসেঞ্জার বসলে যা হয় তার থেকে বেশ ওজন। তো একবার সে ভাবলো যে আমি এত প্যাডেল মেরে আসছি, হয়তো আমার শরীর জমে গেছে, পাটা মানে হয়ে গেছে। তো উনি কষ্টে কষ্টে প্যাডেল মারতেছেন, মাঝে মাঝে তাকাইতেছেন, এবং তার নাকের মাঝে একবারে সুন্দর ফুলের ঘ্রাণ এসে মানে বাড়ি মারতেছে, লাইক জ্যাসমিন ফুল, যেরকম জ্যাসমিন ফুলের মতো ঘ্রাণ নাকে এসে লাগতেছে। তো তিনি একটু তাকায় তাকায় দেখেন না পিছনে, দেখেন যে ঠিকই হ্যাঁ সেই মেয়ে আছে, এবং সে মেয়েটা একদিকে তাকায় আছে, এবং মানে খুবই অবাক। তো একবার মিলন মিয়া জিজ্ঞেস করলেন যে এই রাতের বেলা হাতের মধ্যে এতগুলো গয়না পরে এখান দিয়ে যাচ্ছেন, ভয় লাগে না? তো সেই মেয়ে ওই পাশ থেকে বলতেছে, কোনো কথা উত্তর না দিয়ে তাকে জাস্ট মাথাটা নাড়লো, নেড়ে মেয়েটা বসে আছে। তো মিলন মিয়া দেখলেন যখন উত্তর পাচ্ছেন না, তো তিনি আবার ভ্যান চালানো শুরু করলেন। তো টানতে 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 বেশ অনেক দূর রাস্তা, এর মাঝে তিনি দেখতেছেন সেই নিস্তব্ধ, আশেপাশে রাতের শব্দ, আর কেউ নাই, তার নিজের ভ্যানের চেনের শব্দ, কুচকুচ কাচকাচ শব্দ হচ্ছে। তো টানতে টানতে তিনি চলে আসলেন সেই সেকেন্ড ব্রিজের কাছে। তো সেকেন্ড ব্রিজের কাছে যখন আসছেন, তখন মেয়েটা তাকে বলতেছেন এই থামান। তো সে ব্রেক করে থামালো ব্রিজের উপর ওঠার পরে। তো মেয়েটা তার ভ্যান থেকে নামলো, নেমে তাকে তার ইসের থেকে, তার যে হাতে পোটলা ছিল সেখান থেকে একটা কিছু বের করলো, বের করে মিলন মিয়ার হাতের মধ্যে দিচ্ছে। তো মিলন মিয়া বলতেছে কি এটা? তো বলে নেন নেন, হাত পাতেন। হাত পাতছে, হাতের মধ্যে একটা পয়সা দিল। পয়সাটা হচ্ছে কি মানে সেই 5 টাকার কয়েন যেরকম হয় সেরকম একটা পয়সা, পুরানো টাইপের। তো মিলন মিয়া দেখে একটু মানে এটা কি, মানে সে বুঝতে পারতেছে না। তো মেয়েটা তাকে বলতেছে, শর্ট করে তাকে তুই করে বলা শুরু করলো যে এটা রেখে দে, এটা খরচ করবি না, তোর সব কিছু অনেক উন্নতি হবে, এটা রেখে দে, খবরদার এটা খরচ করিস না, এটা তোর কাছেই রাখবি, তোকে দিলাম, তোর উন্নতি হয়ে যাবে। আর এখান থেকে যাওয়ার সময় পিছন ফিরে তাকাবি না, যা সোজা যা। থতমত খেয়ে যায় মিলন মিয়া, মানে কি ব্যাপার, মানে এটা কি এমনও না যে এটা একটা যে মানে কুৎসিত ভূত প্রেতের মতো কিছু দেখতে, তাও না। তো মিলন মিয়া আবার তর্ক করবে যে টাকা নিয়ে, সেটা তার মুখ দিয়ে কেন জানি আর জুটলো না। সে ওই পয়সাটা নিয়ে রাখলো, মনে হচ্ছে যে পুরনো কোনো পয়সা আর কি এরকম। তো মিলন মিয়া মুট করে নিয়ে তার কোচার মধ্যে রেখে দিল, এবং দেখে সে আর কোনো কথা না বলে সে আস্তে আস্তে আবার ভ্যান মানে চালানো শুরু করলো, প্যাডেল মারা শুরু করলো। তো তার মেয়েটা নিয়ে নামছে হচ্ছে ব্রিজের মাঝামাঝি জায়গায়। তো তিনি প্যাডেল মেরে যখন শেষ মাথায় চলে আসছেন, প্রায় ব্রিজের মানে কাছাকাছি শেষে, তিনি নিচে ঝপাস করে একটা শব্দ শুনলেন নদীতে। ওখানে মানে মনে হলো যে বেশ ভারী কিছু পানির মধ্যে পড়লো, বেশ বড় কিছু। তো তিনি একটু মানে ব্রেক করে বসলেন যে কি পড়লো। হঠাৎ করে তিনি তাকালেন পিছনে, দেখলো যে এই ব্রিজের উপরে আর কিছু নাই, মানে ব্রিজের উপরে যে মেয়েটা দাঁড়াইছিল নাই। তো তিনি একবার ভাবলেন মেয়েটাকে আত্মহত্যা করলো, এটা কি পাগল, বা বাসায় কোনো সমস্যা, বা বিয়ে শাদিতে কোনো সমস্যা হয়েছে, এই মেয়ে ছুটে আসছে নাকি। তিনি সাথে সাথে তার ভ্যানের ব্রেকের মধ্যে ওই যে তারের মতো পরায় দিয়ে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি তার ব্রিজের উঠে আসলেন, ব্রিজের উপরে উঠে তাকালেন নিচে নদীতে। অন্ধকার, চাঁদের আলো আছে, তাতে যতটুকু দেখা যাচ্ছে চাঁদের আলো তো আসলে ব্রিজের নিচে পড়ে না, একটু দূরে পড়ছে। তিনি অবাক হয়ে খেয়াল করলেন ব্রিজের নিচে পানিতে একটা হলুদ আলো উঠতেছে পানির নিচ থেকে, মানে বেশ মানে উজ্জ্বল একটা হলুদ আভাব আলো পুরো নিচ থেকে। এবং এর মাঝে মনে হচ্ছে যে কিছু বুদবুদি মানে বড় বড় বুদবুদ উঠতেছে, এবং সেই বুদবুদের জন্য বড় ঢেউ তৈরি হয়ে পাশের যে পাড়টা আছে সেখানে প্রচণ্ড জোরে ছপাস ছপাস করে ঢেউ বাড়ি খাচ্ছে, এবং মনে হচ্ছে যে কিছু একটা পানিতে পড়ছে। আর তারপর খেয়াল করলেন সেই আলোতে দেখা যাচ্ছে যে বড় কালো চুল, অনেকটা লাইক অক্টোপাসের মতো, অক্টোপাসের যেমন প্রতিটা সুর থাকে সেরকম বড় চুল চারিদিকে পানির চারিপাশে ছড়ায় পড়ছে, এবং বেশ বড় চুল, মানে মাঝখানে একটা মাথার থেকে বেশ বড় বড় চুল চারিপাশে ছড়ায় গেছে, এবং সেগুলো পানির মধ্যে অক্টোপাসের মতো ভাসতেছে, চুলগুলো ভাসতেছে পানির মতো অক্টোপাসের সুরের মতো, এবং হলুদ আলোতেই জোরে জোরে পানি বাড়ি খাচ্ছে। এবং এই সিন দেখে মিলন মিয়া প্রচণ্ড ভয় পেল, তিনি ছেড়ে দৌড় দিলেন সেখান থেকে। তিনি আসলে আর থাকতে পারলেন না, সিন দেখে ভয় পাইছেন। ভয় পেয়ে দৌড় দিয়ে তিনি ভ্যানে উঠে সাথে সাথে খুব জোরে ভ্যান চালানো শুরু করলেন, এবং ওই এক মানে দৌড়েই আর কি, মানে সেই এক ফোর্সেই তিনি দ্রুত
ভ্যান চালায় তার বাড়ির মধ্যে চলে আসলেন, এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি তার বাড়িতে এসে বসে পড়লেন। বসে একটু পরে তিনি মানে ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে তিনি তার জিনিসপত্র রাখলেন আর কি, পয়সা ময়সা যা যা আছে সব রাখলেন, জিনিসপত্র টাকা পয়সা, ওখান থেকে যে টাকা পয়সা এসে সাথে তার কোচে যে টাকা, সেগুলো রেখে তিনি ভয়ে ভয়ে বিছানায় গেলেন। এখন তিনি অত্যন্ত ক্লান্ত, এই ক্লান্ত এবং ক্লান্ত থাকতে অবস্থায় তিনি ঘুমায় গেলেন। যখন ঘুমায় গেছেন তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তিনি তার ঘরে ঘুমায় আছেন এবং তার ঘরের মধ্যে একটা হলুদা আলো এবং তার মধ্যে সেই কর্নারে কোনো একটা অবয়ব বসা, তার চেহারা সুরত কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে একটা মানুষের অবয়ব বসা। কর্নারে তাকে বলতেছে, তোকে না মানা করছিলাম পিছন ফিরে দেখতে, পিছন ফিরলি কেন? তো তিনি আমতা আমতা করতেছেন, স্বপ্নের মধ্যে উত্তর দিতে পারছেন না। তো তারা বলল যে ওই যে তোরে পয়সা দিচ্ছি ওইটা সাথে রাখবি, ওইটা খরচ করিস না, অনেক বড় লোক হয়ে যাবি তুই। এরকম তারা বলতেছে স্বপ্নের মধ্যে। তো তিনি ছটফট করতে করতে সকালে তার ঘুম ভাঙলো এবং সকালে ঘুম ভাঙার পরে তিনি উঠলেন, উঠে তার যথারীতি তিনি কাজে যাবেন। তো তিনি তার ফ্রেশ হয়ে এসে তার জিনিসপত্র হাতাচ্ছেন, দেখলেন যে তার পয়সার মধ্যে বেশ পুরনো আমলের একটা কয়েন, এবং সেটা তিনি বুঝতে পারতেছেন না এটা কত পুরনো, বেশ পুরনো একটা কয়েন, মনে হচ্ছে যে সেই রাজা বাদশাহদের সময়কার কোনো কয়েন হবে, তামা বা কিছুর তৈরি। তো তিনি চিন্তা করলেন এটা কি ব্যাপার, এটা কি করব। তো কি চিন্তা করে তিনি সাথে আবার তার ওই পয়সার ইসের মধ্যে রাখলেন, রেখে তিনি বেরোলেন তার কাজে। তো তিনি সারাদিন কাজ করছেন, সন্ধ্যার দিকে আসছেন, ফেরত এসে তার টাকা পয়সা বের করে রাখছেন, রেখে তিনি গেলেন হাত মুখ ধুইতে। ফিরে এসে তিনি যখন নাকি তার টেবিলে যেখানে টাকা পয়সা রাখছেন দেখলেন যে তার মানে যেই পরিমাণ টাকা তার থেকে অনেক বেশি টাকা পয়সা ওখানে রাখা। তো তিনি অবাক হয়ে গেলেন। তিনি তার স্ত্রীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি কি এখানে কোনো টাকা পয়সা রাখছো? বলে না। কি ব্যাপার? বলে তার যে ইনকাম ছিল তিনি চিন্তা করে দেখলেন তার প্রায় 4 গুণ পয়সা ওইখানে, টাকা পয়সা আর কি। খুব অবাক হলেন। তো তিনি দেখলেন যে সেই টাকার মধ্যে তার সেই কোচর থেকে খুলে রাখা সেই কয়েনটাও আছে। তো তিনি খুব হলেন, তিনি যে তার টাকা পয়সাগুলো গোছায় রাখলেন এবং তিনি ওই যে কয়েনটা ওইটাও তিনি সুন্দর করে রাখলেন, মনে করলেন যে এখন থেকে সবসময় রাখবেন আর কি তার সাথে। তো যাই হোক, এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং প্রতিদিনই মিলন মিয়ার বেশ ভালো ইনকাম হওয়া শুরু হলো এবং তিনি মোটামুটি বেশ অবস্থাশালী হয়ে গেলেন, টাকা পয়সা বাড়লো, তার ইনকাম 4 গুণ 3 গুণ 4 গুণ কীভাবে বাড়ে তিনি নিজেই বুঝতে পারতেছেন না। তিনি ধরেন ইনকাম করে আনছে 1000 টাকা, সেখানে হয়ে গেছে 5000 টাকা, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, তো ভালো তার অবস্থা। তো এরকম করতে করতে একদিন মিলন মিয়া হোটেলে বসে খাওয়া দাওয়া করার পর তার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করার পরে একটা দোকানে এসে পান আর বিড়ি ইত্যাদি কিনে খাচ্ছিলেন। তখন তিনি সেখানে খুচরা দিতে যেয়ে তিনি সম্ভবত তিনি তার সেই কয়েনটা দিয়ে ফেলছেন, এখানে তার কোচরে ছিল সেই যে তামার কয়েনটা, সেটাও দিয়ে ফেললেন সাথে ভুলে। তার আসলে হুঁশ নাই, কারণ তিনি ভুলেই গেছেন পুরো ব্যাপারটা। তিনি বাসায় আসছেন, বাসায় এসে তিনি ওই দিন সুন্দর করে ঘুমালেন এবং রাত্রেবেলা তিনি হঠাৎ করে ফিল করলেন যে তার রুমের দরজাটা কেউ নক করতেছে, খটখট খটখট করে নক করতেছে। তো বেশ একটু অস্বস্তিতে পড়ে যান তিনি, তার বাসার দরজাকে খটখট করে নক করতেছে। ঘুম ভেঙে গেছে এবং তিনি ঘুম ভেঙে দেখলেন তার স্ত্রী বেগরও ঘুমাচ্ছে, কিন্তু তার ঘরের দরজাটা ঠকঠক করে নক হচ্ছে। তো তিনি উঠলেন, উঠে যে তিনি একটু অবাক হয়েছেন, কে কে দেখে যে কোনো শব্দ নাই, দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো তিনি দরজাটা খুললেন, খোলার পর দেখলেন তার ঘরের ওই পাশে যে রুমটা বারান্দার মতো, সেখানেও কেউ নাই, পুরা ফাঁকা, বারান্দাটা পুরো ফাঁকা। তাদের ঘরটা এরকম ছিল, মানে বাইরের থেকে প্রথম একটা দরজা, সেখানে একটা বারান্দার মতো, সেখানে মানে পুরোটাই ঢালাও বারান্দা আর কি। তারপরে হচ্ছে তাদের রুম, বারান্দায় কেউ নাই, কিন্তু তার রুমের দরজাকে নক করতেছিল। তিনি এবার দেখলেন তার বাইরের দিকে দরজা নক হচ্ছে, ঘরের ঠক 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 করে নক হচ্ছে। তো মিলন সাহেব আস্তে করে হাঁটলেন, হেঁটে যেয়ে মিলন মিয়া তার দরজাটা খুললেন। সেটা খোলার পর তিনি দেখতেছেন তার থেকে কয়েক হাত দূরে অন্ধকারে একটা অবয়ব দাঁড়ায় আছে, প্রতিকৃতি, এবং সেটা মানে সেই বোঝা যাচ্ছে না যেটা নারী এটা বোঝা যাচ্ছে, বাট এটা কে এটা বোঝা যাচ্ছে না। তিনি কেন যেন বুঝে ফেললেন এটা তার সেই যে স্বপ্নে দেখা সেই অবয়বটা। তাকে খুব হাস্কি ভয়েসে, এবার তার ভয়েসটা আর সেই নরম না, হাস্কি ভয়েস, তোকে কি দিছিলাম তুই হারায় ফেললি, তুই তো গেলি, তোর তো সব শেষ। এই বলে তিনি দেখলেন যে ওইটা বাতাসে মিলায় গেল, অন্ধকারে কিচ্ছু নাই। তো মিলন সাহেব হঠাৎ করে ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে চিৎকার করলেন। চিৎকারের চোটে এমন চিৎকার দিলেন যে চিৎকারে তার স্ত্রী উঠে আসলো। ওঠার পর তার স্ত্রী দেখলেন কি হয়েছে, মিলন মিয়া অপ্রকৃতস্থর মতো আচরণ শুরু করছে, এখানে আমার পয়সা এরকম করতেছে। তো তাকে ধরে টানাটানি শুরু করলেন তার স্ত্রী, টেনে এনে বসানো। তিনি মানে ঝটপট করতেছেন, তিনি ছটফট করতে, তার চোখ মুখ উল্টায় কীভাবে করতেছে। তো তাকে ওই ভোর পর্যন্তই হলো। তো ভোর পর্যন্ত সে মানে একদম গোঙাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সকালে বাসার যে লোকটা বললো যে আপনারা একজন তার মনে হয় কিছু হয়েছে, আপনি কীভাবে বলছে, আমি দরজা এরকম চিৎকার শুনছি। তো বলে আপনি এটা হুজুর খবর দেন কি হয়।
তো সেই সকালবেলা সেই পাশের বাসার লোকটাই এক হুজুরের ব্যবস্থা করলেন পাশ থেকে। তো তিনি আসলেন, হুজুর এসে দেখলেন, দেখে বললেন যে হয়তো কোনো বদজিনের আসর হয়েছে বা কিছু, কি ব্যাপার মানে এরকম। তো সে হঠাৎ করে তাকায় হাসতেছে মিলন মিয়া হাসতেছে, হেসে হুজুরকে বলে যে আমার পয়সা বলে এমনভাবে বলতেছে, বলাটাই বেশ ভয়ঙ্কর। হুজুর বলে এই তো বুঝছি। তো হুজুর তাকে সাথে সাথে তার আঙুল চেপে ধরে দোয়া পড়লেন, এবং দোয়া পড়ার সাথে সাথে চিৎকার করতেছে সে, এবং এই তো বলতেছে যে আপনার হাজব্যান্ডের বদজিনে আসর হয়েছে, তো রুকাইয়া করা দরকার, দেখি সন্ধ্যার সময় এসে করা যায় কিনা। বলে হুজুর চলে গেলেন, এবং সারাদিন মেয়ে বলে ওনাকে রাখেন এইভাবেই। পড়া পানি দিলেন, বললেন যে উল্টাপাল্টা করলে ছিটায়েন, এই সেই। তো হুজুর এসে সন্ধ্যার সময় দেখলেন, দেখে দোয়া করে দিলেন, আবার পড়া পানি দিলেন, বললেন যে আসলে যে ওনার কি হয়েছিল। তো তার বউ তখন তা বলে যে আমার হাজব্যান্ড, মিলন মিয়া তার স্ত্রীকে বলছিল আগে যে সে এরকম একটা পয়সা পাইছে, এরকম বলে আমার হাজব্যান্ড এরকম একটা পয়সা রাতের বেলা পাইছিল, এবং তারপর থেকে বলে ওই যে ওইখান থেকেই তার আসলে এই সমস্যাটা হয়েছে, তাকে সে কেউ এরকম একটা কিছু দিয়ে গেছিল, জিন বা পরি এসে দিয়ে গেছিল, এটার থেকে হয়েছে। তো এখন তার আর কি অবস্থা। তো মিলন মিয়া তারপরে ওই হুজুর ঝেড়ে দেওয়ার পরও সে হয়তো একটু ঘুমায় যেতেই করতে, কিন্তু সে এমন অবনতি হলো যে সে আর কাজে যেতে পারতেছে না। সে প্রতিদিনই পাগলের মতো আচরণ করে। তো মিলন মিয়ার ভাই, তার এক দুঃসম্পর্কের ভাই ছিল মিলন মিয়ার এক কাজিন, সে আসে, এসে তারপর তাকে করে কি এরকম তারা আটকে রেখে মানে বেঁধে রাখতে হয় তাকে। সে পাগলের মতো আচরণ করে, আমার পয়সা বলে, আর পাগলের মতো আচরণ করে। তো যাই হোক, এরকম আরও কয়েকদিন গেল, 2-4 দিন, এবং তাকে হুজুর মাঝে মাঝে এসে ঝেড়ে যেত। তো একদিন এরকম মিলন মিয়া ঘুমাইছে রাতের বেলা, তার স্ত্রীও ঘুমাইছে। তো দেখে যে হঠাৎ করে মানে রাত্রেবেলা তার স্ত্রী দেখে যে মানে মনে হলো একটা শব্দ পাইলো আর কি। শব্দ হওয়ার পর সে উঠে দাঁড়াইছে, উঠে দেখে অন্ধকারের মধ্যে তাকায় দেখতেছে যে ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ নাই, পাশে মিলন মিয়া নাই। তো সে সাথে সাথে ঘরের বাতি জ্বালায় দেখে যে কেউ নাই ঘরের মধ্যে, এবং পুরা দরজা খোলা ঘরের অবস্থায়। তো তাকে ওই তার স্ত্রী বের হয়ে যে সেই পাশের বাড়ির লোককে ডাক দেয়। তো তারাও এসে, এবং তার পাশের বাসার মানে 2-1 মানুষ মিলে, প্রতিবেশীরা মিলে তার খোঁজ করা শুরু করে। তো তারা খোঁজ পাইতেছে না। এর মধ্যে যখন নাকি ফজরের আজান হবে, তখন তারা খুঁজতে খুঁজতে চলে যায় তাদের কাছাকাছি, বাসার কাছাকাছি একটা গেছিল, মানে নদীর শাখা গেছিল, সেইখানে চলে যায়। সেইখানে যে দেখে যে মানে তারা দেখতে পায় দূরে কে পড়ে আছে। তো দূরে যে দেখে যে ওইটাই মিলন মিয়া পড়ে আছে, এবং তার মানে মুখের মধ্যে মনে হলো যে কেউ চেপে তার চোয়াল ভেঙে ফেলছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মিলন মিয়া তখনই মারা গেছিল বোঝা যায়, এবং তাকে তখন বাসায় নিয়ে আসা হয়, এবং পরদিন তার জানাজা পড়ানো হয়, এবং তাকে কবর দেওয়া হয়। তো এই ছিল হচ্ছে মিলন মিয়ার একটা ঘটনা, যেটা মেহেদী হাসান তাদের অঞ্চল থেকে সংগ্রহ করছে, উত্তরবঙ্গের একটা ঘটনা। তো আমি শেয়ার করলাম আপনাদের কাছে আমার মতো করে।